মালয়েশিয়া এইচপি দলের বিপক্ষে দুর্দান্ত কিছু করার সুযোগ পেয়েও সুযোগটা যেন হেলায় হারালেন সাব্বির রহমান। ঠিক একইভাবে জাওয়াদ আবরার, আরিফুল, জিশান আলম কিংবা প্রীতম কুমাররাও ব্যাট হাতে সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেননি। বাংলাদেশ 89 রানে জিতেছে, অবশ্যই অনেক বড় জয়, কিন্তু ব্যাটিংটা না মন মতো হয় নাই। যে প্লেয়াররা ভবিষ্যতে বাংলাদেশ টিমকে লিড করবেন, জাতীয় দলের জার্সি গায়ে চড়াবেন বলে মনে করা হয়, তাদের কাছ থেকে ব্যাটিং ডিসপ্লেটা অনেক ক্ষেত্রেই হতাশাজনক ছিল। জিশান আলমকে দিয়ে শুরু করি, তবে তার আগে একজনের কথা আলাদা করে বলতে হয়, ক্যাপ্টেন মেহরাব অহিন। 22 বলে 40 করেছেন, 6 নাম্বারে নেন। তার চেয়ে বড় কথা, অধিনায়ক হিসেবে না, শুধু ব্যাটসম্যান হিসেবে ফিনিশারের রোলে তিনি যেভাবে ব্যাট করেছেন এবং ফিনিশারের রোল পালন করার আগে তার অনেক ক্ষেত্রেই ড্যামেজ ম্যানেজমেন্টের রোলটা প্লে করতে হয়েছে। দুই রোলেই সমানভাবে কার্যকর ছিলেন ক্যাপ্টেন মেহরাব অহিন। ভেরি ওয়েল ডান ইয়াং ম্যান। যেটা বলছিলাম, জিশান আলমকে দিয়ে শুরু করি, 7 বলে 0 করেছেন। এই যে স্ট্রাইক রোটেট করতে না পারা, 4-5 বল ডট গেলে ফ্রাস্ট্রেশনের কারণে বা প্রেশারের কারণে একটা উল্টাপাল্টা শট খেলে দেওয়া, এটা জিশান আলমকে বিভিন্ন সময় ক্যারিয়ার শুরুর থেকে দেখা যাচ্ছে। মালয়েশিয়া এইচপি দলের বিপক্ষেও কোনো ব্যতিক্রম হয়নি। জাওয়াদ আবরার প্রবাবলি তার জেনারেশনের বা এই জেনারেশনের ওয়ান অফ দ্য টপ ব্যাটসম্যান, ভালো খেলছিলেন। 18 বলে 28 করে জাস্ট পায়ের একটা বল ফ্লিক খেলে শর্ট মিড-উইকেটে উঠিয়ে দিয়ে এসেছেন। একইভাবে পায়ের বলে আউট হয়েছেন আরিফুল, তিনিও 12 বলে 15 করেছিলেন, স্টার্ট পেয়েছিলেন। একটা মাত্র ফিল্ডার ছিল ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ বা ডিপ ফাইন লেগে, এই সমস্ত জায়গায় একদম ফ্লিক খেলে ওই এক প্লেয়ারের হাতেই মেরেছেন। প্রীতম কুমার ডাউন দ্য উইকেটে সে ফুল টস বলে সামনে মেরেছেন, ছক্কার বলে আউট হয়েছেন। সো এই যে টপ অর্ডারের ব্যাটাররা ঠিকঠাক টাইমিং খুঁজে না পাওয়া, কিংবা কোন বলে কোন শটটা কখন কিভাবে খেলতে হবে সেটা বুঝে উঠতে না পারা, সময়ের সঙ্গে সঙ্গে আশা করি ঠিক হয়ে যাবে, কিন্তু এই পার্টিকুলার ম্যাচের প্রেক্ষাপটে সেটা খুব একটা ভালো লাগেনি দেখতে। আর অহিনের কথা বলছিলাম, যখন আপনি 9 ওভারের মধ্যে 65-70 রান তুলতে গিয়ে 5 উইকেট হারিয়ে ফেলবেন, তখনও 10 ওভার 11 ওভার বাকি, তখন আপনি ড্যামেজ কন্ট্রোলে যাবেন, স্ট্রাইক রোটেট করবেন, নাকি পাওয়ার হিটিং এ যাবেন, এই ডিসিশনগুলো নেওয়াটা খুব জরুরি। ড্যামেজ কন্ট্রোল করলে আমি ভাই 3-4 ওভার একটু আস্তে আস্তে খেলি, তারপরের ওভারগুলোতে বাউন্ডারি বের করার চেষ্টা করব। প্রতিটা কাজই মেহরাব হোসেন অহিন চমৎকার ভাবে করেছেন। তিনি এবং সাকলায়েন দুজনে মিলে কত 39 বলে বোধহয় আপনার 52-53 পার্টনারশিপ করেছেন। সাকলাইনও 26 বলে 32 করেছেন। মেহরাবের কথা তো বলছিলাম, যে 22 বলে 40 করেছেন। তাদের ওই পার্টনারশিপটা 6 এবং 60 নাম্বার ব্যাটসম্যানের যে পার্টনারশিপটা 6 নাম্বার উইকেট জুটিতে, সেটাই বাংলাদেশকে 158 পর্যন্ত নিতে পেরেছে। ওই যে আমরা বলি না যে বাংলাদেশের ন্যাশনাল টিম টি-20-তে যারা 160-170 তাদের সামর্থ্য, আর এইচপি টিমের সামর্থ্য যদি ওই লেভেলে থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো কোনো সাইন না। মালয়েশিয়ার এই দলের বিপক্ষে 158 যথেষ্ট বড় রানই ছিল, এবং সেটা মালয়েশিয়া তাদের ব্যাটিং দিয়ে প্রমাণ করেছে। উল্টো করে বললে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বল করেছেন, সিম্পলি আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন। যেমন ধরেন রুবেল, স্বাভাবিকভাবে আমরা তাকে অফ স্পিনার হিসেবে জানি, কিন্তু হি ইজ মিস্ট্রি স্পিনার। তার বোলিং অ্যাকশন পিক করাটা খুব ডিফিকাল্ট। আমরা বিপিএলও দেখেছি, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও দেখেছি। 3 ওভার বল করেছেন, 18 বলের মধ্যে 15টা ডট দিয়েছেন, 6 রান দিয়েছেন, 2 উইকেট পেয়েছেন। রাকিবুল 2 ওভারে 2 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। মেহরাব অহিন তিনিও 2 ওভারে 6 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। অর্থাৎ 3 স্পিনার মিলে 7 ওভারে মোটে 14 রান দিয়েছেন। 3 স্পিনার মিলে অহিন, রাকিবুল এবং রুবেল 7 ওভারে 14 রান দিয়ে 5 উইকেট পেয়েছেন। মূলত স্পিনাররাই ধসিয়ে দিয়েছেন মালয়েশিয়ার ব্যাটিং লাইন আপকে। সেই তুলনায় সাকলাইন কিছুটা এক্সপেন্সিভ ছিলেন, 4 ওভার কত 29 বোধহয় দিয়েছেন। আবু হায়দার রনি 4 ওভারে কত এরকম 4-এর মতো ইকোনমিতে রান দিয়েছেন। তুলনামূলকভাবে স্পিনারদের কাছেই মালয়েশিয়া নাস্তানাবুদ হয়ে গেছে। বোলিং ইউনিট ওয়াইজ বাংলাদেশ ভালো করেছে, কিন্তু ব্যাটসম্যানরা, আবারও বলছি ব্যাটসম্যানরা, জাওয়াদ আবরার, জিশান আলম, আরিফুল, সাব্বির রহমান, তাদের কাছ থেকে যেটা প্রত্যাশা ছিল অন্তত এই পার্টিকুলার ম্যাচে, তারা সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেননি।